সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর রামপুরা এলাকা ছিল অন্যতম যুদ্ধক্ষেত্র। প্রতিদিনই যেখানে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে হাসিনার পুলিশ ও বিজিবি, ১৯ জুলাই সেখানে গলায় গুলিবিদ্ধ হন মোফাজ্জল হোসেন মুন্না। শুনব সেসব স্মৃতি, কখন, কিভাবে, কোথায় ঘটেছিল সেই ঘটনা। মুন্না, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মুন্নার উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। তোফাজ্জল হোসেন মুন্না, বাবার নাম আবুল খায়ের ও মায়ের নাম শাহানা আক্তার মনি। পৈতৃক বাড়ি চাঁদপুরে হলেও মুন্নার জন্ম ও বেড়ে ওঠা রাজধানীর রামপুরা এলাকায়। এখানেই তার শৈশব, কৈশোর আর লেখাপড়া শেষ হয়েছে। বর্তমানে পরিবার নিয়ে বসবাস করেন রামপুরার ওমর আলী লেনে। পারিবারিক জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত মুন্না। ছোটবেলা থেকেই ছিলেন ছাত্র দলের সঙ্গে। রামপুরা থানার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি হাতিরঝিল থানা যুবদলের নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন। মুন্নার আরেক ভাই মোশাররফ হোসেন মানিকও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফাতিমাতুজ জোহরা নামে তার একমাত্র বোনও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পারিবারিক জীবনে বিবাহিত মুন্না রাজনীতির বাইরে ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই দুঃসহ স্মৃতি। মুন্না, আপনি তো ২৪-এর গণ অভ্যুত্থান যখন চলছে, যখন আন্দোলন চলছে, তুমুল আন্দোলন, তখন রামপুরাতে ছিলেন। আপনি কোথায় ছিলেন, কি কাদের সাথে আন্দোলন করছিলেন, কিভাবে আপনি গুলির মুখে পড়লেন? ২৪ আন্দোলনের ১৭ জুলাই থেকে আমি মাঠে। ১৭ জুলাই যখন ঢাকা ভার্সিটির ওইখানে গ্যাঞ্জাম হয়, তখন আমার যে নেতা, ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ১ নং কমিটির হাবিবুর রহমান সুমন ভাই, ওনার নেতৃত্বে আমরা আন্দোলনে শরিক হই। তো উনি যখন আমাদেরকে বলছে যে আমরা যাতে আন্দোলনে নামি, তখন আমরা আন্দোলনে নামছি। ১৭ তারিখ ঢাকা ভার্সিটি এর পরে আমরা আন্দোলনে নামি। আন্দোলনে নেমে পুলিশ নির্বিচারে গুলি করছে ছাত্রদের উপর। কোন এলাকায় আপনি নামলেন? আমরা নেমেছি পল্টনে। ঠিক আছে, ওখান থেকে আমরা ১৮ তারিখ, ১৭ তারিখে ঘটনা, ১৮ তারিখ আসছি রামপুরায় আসছি। রামপুরায় এসে দেখি টোটাল রাস্তা বন্ধ। একটু সামনে আগাইলে দেখি পুলিশ ছোড়াগুলি ছুটছে, ছোড়াগুলি, টিয়ার শেল, মানে যেতে দিচ্ছে না, মানে আন্দোলন সামনে আগাতে দিচ্ছে না। পরে আমরা করলাম কি, কাকরাইল গেলাম। কাকরাইল যেয়ে দেখি ছাত্ররা, যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছাত্ররা, ওরা অনেকজন দাঁড়ায় আছে, সাংবাদিকও দাঁড়ায় আছে। পুলিশ ওদেরকে হুমকি দিচ্ছে যে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু ছাত্ররাও যাবে না। ছাত্ররা বলতেছে না, আমরা এখান থেকে যাব না, আপনারা আমাদেরকে বের করে দেওয়ার কে? পরবর্তীতে পুলিশ কয়ে তোকে দেখে নিব। আমার চোখের সামনে ঘটনাগুলা। হঠাৎ দেখলাম পুলিশের একজন সিভিলের লোক আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে ইঙ্গিত দিছে যাতে এসে ছাত্রদের উপর হামলা করে। ঠিক ইঙ্গিতের সাথে সাথে আওয়ামী লীগের ১০০ থেকে ১৫০ নেতা ১৮ তারিখে ঘটনা, কর্ণফুলী যে ক্লাবটা আছে আওয়ামী লীগের, ওইখান থেকে কাকরাইল মোড়ে লাঠি চাপাতি যা আছে মানে সব নিয়ে আসতেছে, ছাত্রদেরকে হামলা করবে। যখনই তারা হামলা করতে দৌড় দিল, তখনই ছাত্রর হাতে ইট ছিল, সবার হাতে। এখন নিজের জীবন রক্ষা তো করতে হবে কোনো না কোনোভাবে। তখন ইট ছোটাছুটি শুরু করলো আওয়ামী লীগের উপরে। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল দৌড় দিয়ে যে যার মতো ছড়ায় ছিটায় গেল। ছাত্রদের দেখলাম একটা ছেলে স্টুডেন্ট, ওর মাথায় এখানে ফেটে গেছে। তার আরেক সহযোগী বন্ধু তাকে ধরে নিয়ে যাচ্ছে হসপিটালে। ওখান থেকে আমি আসলাম মৌচাকে এসে দেখি আপনার মৌচাক ঠিক ফরচুনের সামনে টোটাল রাস্তা ব্লক। এই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিরা ব্লক করে স্লোগান দিচ্ছে। তারপর তাদের স্লোগানের সাথে আমিও শরিক ছিলাম। এর মধ্যে আমার যে ওয়াইফ, ও একটা ছোটোখাটো জব করে আকিস কোম্পানিতে। তো সে যখন এই অবস্থা দেখে, সে আমাকে একটু জানায়, আমাকে ইনফরমেশন দেয় যে এরকম আমি এখানে আটকায় গেছি। তখন আমি ওইখানে যাই, সেই স্পটে যাই। তখন আমি আমার ওয়াইফকে নিয়ে
বাসার দিকে আগাইতে থাকি, যে তাকে বাসায় আগায়া তারপর আমি সেফটি দিব। রিক্সা তো নাই, আমি আমার ওয়াইফকে নিয়ে হেঁটে আসতেছি, হেঁটে যাচ্ছি, দেখি আগুন জ্বলতেছে। পরে আস্তে আস্তে রিক্সা নেই, আমি আমার ওয়াইফকে কোনো রকমভাবে খুব সতর্কতার সাথে এক সাইড দিয়ে আবুল হোটেল পর্যন্ত আসছি, দেখতেছি প্রচুর আগুনের ধোঁয়া। একটু আগালাম, দেখলাম যে পুরা রাস্তা ব্লক, একটা গাড়ি পুড়তেছে আগুনে। আর ছাত্র জনতা খুব ক্ষিপ্ত হয়ে রয়েছে পুলিশের উপর, কারণ পুলিশও ছাত্র জনতার উপর টিয়ার শেল, রাবার বুলেট, টিয়ার গ্যাস এগুলো মারছে। পরবর্তীতে আমরা আরও সামনে যাই, তখন পুলিশ টুলিশ কেউ ছিল না, তারা ছিল টিভি সেন্টার এখানে। এরপরে আমরা যখন একটু কাছাকাছি যাই, ঠিক বিকালের দিকে, সব ঠান্ডা, বিকালের দিকে ছাত্ররা দেখলাম যে অনেক ছাত্ররা আগাচ্ছে টিভি সেন্টারের দিকে, পুলিশ বিজিবি তখন গুলি শুরু করলো। মানে তখন বলতে গেলে ছোড়াগুলি, টিয়ার শেল এগুলো শুরু করলো। পুলিশ যখন পারতেছে না ছাত্রদের সাথে, পুলিশ বিজিবি পারতেছে না, এরপরে পুরো টোটাল ওনাদের সকল বাহিনীকে তারা হাজির করলো। তখন কটা বাজে? তখন বাজে বিকাল 4টা থেকে 4:30। তো তখন আমি আমাদের রামপুরে অবদারের একটা হোটেল আছে নাম আনন্দ হোটেল, ওইখানে চিন্তা করলাম দুপুরে খাই নাই, ওরে খাওয়াই দিয়ে বিদায় করব। পরবর্তীতে যখন ওইখানে আমরা খেয়ে দেখলাম যে পুলিশ টোটাল রাজারবাগ পুলিশ লাইন যত পুলিশের ফোর্স আছে, বিজিবি বলেন, সকল ফোর্স নিয়ে এসে ছাত্রদের টিয়ার শেল গুলিয়ে, ছাত্ররাও এমন শক্ত অবস্থানে আছে তারা সরবে না। পরবর্তীতে পুলিশ আর পারলো না, পুলিশ তখন সন্ধ্যা, এদিক দিয়ে আবার হেলিকপ্টার, হঠাৎ করে দেখলাম যে মাথার উপর দিয়ে হেলিকপ্টার উঠতেছে, মানে তখন মানে খুব কাছ দিয়ে। হ্যাঁ, পরবর্তীতে একটু সামনে গেলাম, তখন দেখি ইউনিভার্সিটির উপরে পুলিশ আটকা পড়েছিল, ওখান থেকে তাদেরকে উদ্ধার করছে ওই হেলিকপ্টার। এরপর সন্ধ্যা হয়ে গেছে, কোনো ইয়ে নেই, আচ্ছা যাক, অন্ধকার, টোটাল রামপুরা অন্ধকার, রামপুরা আশেপাশে টোটালি অন্ধকার হয়েছিল, কারোর সাথে কেউ চেহারাও দেখা যায় না এমন একটা অবস্থা। পুলিশ তখন অটোমেটিকলি একটু শান্ত হয়েছে। পরের দিন সকালে 19 তারিখ, আমি বাসায়, শুক্রবার, আমার ওয়াইফ তো চাকরি করে, এখন স্বাভাবিক ঢাকা শহরে যে অবস্থা, রামপুরা যে অবস্থা, আল্লাহ না করুক একটা গুলি যদি তার শরীরে লাগে, মানে ওই দিন তো তার অফিস বন্ধ থাকার কথা শুক্রবার। আসলে কি ওর অফিসটা হচ্ছে আপনার মানে রবিবার বন্ধ থাকে, ও মার্চেন্টাইজে জব করে, তো ওর শুক্রবারে ডিউটি করতে হয়। তো আমার ওয়াইফ বের হয়ে গেছে, তো আমিও বের হব, আমি নাস্তা খেয়েছি, কারণ ও তো টাইম মতো যেতে হবে। তখন ও আমাকে ফোন দিল যে এরকম এরকম, আমি তো যেতে পারছি না, কারণ কি যে এখানে পুলিশ বিজিবি আপনার রামপুরা ওয়াবদারোড থেকে এই টিভি সেন্টার থেকে আগাচ্ছে, মানে ভরা, বলতেছে এদিক দিয়ে ছাত্র, যারা ছাত্র জনতা ওরা ইট পাটকেল মারতেছে, মানে ইয়ে করতেছে পুলিশদের সাথে। পরে আমি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তোমাকে সেফটি দিচ্ছি। পরে আমি আসলাম, আসার পরে আমি অবস্থা দেখে তখন সকাল কটা? তখন সকাল 9:30। তো আমি চিন্তা করলাম যে তুমি তো একটা কাজ করো, তোমার স্যারকে বলো ব্যাপারটা, কোম্পানি স্যারকে, রিপোর্টিং বস। তো যখন রিপোর্টিং বসকে বলে না আপনাকে ডিউটি করতেই হবে বাধ্যতামূলক, তার রিপোর্টিং বস তাকে এই কথা বলে আপনাকে ডিউটি বাধ্যতামূলক করতেই হবে। অফিস কোন জায়গায়? আকিজ হাউস। আচ্ছা, ঠিক আছে। আর ওর অফিসে যেহেতু মার্চেন্টেজার বিভিন্ন সুপার শপে ভিজিট করে, তখন বললো স্যার আমি এইভাবে কিভাবে যাব। পরে আমি বলছি আচ্ছা চলো, যেহেতু এই অবস্থা তাহলে আমি তোমাকে একটু আগায় দিই, যেহেতু এত প্রেশার দিচ্ছে কোম্পানি থেকে তোমার স্যার রিপোর্টিং বস। তখন ওকে মেসেজ দিছে একটা, যে আপনাকে ডিউটি করতেই হবে, মানে মেসেজটা এরকম ছিল, আপনাকে ডিউটি করতেই হবে। তো আমি ওকে নিয়ে বল তুমি একটু সাইডে থাকো, আমি ইয়ে করতেছি। তো পুলিশ বিজিবি ছিল আপনার পিছনে, মানে এটা হবে আপনার, আমি বলি রামপুরা বাজার থেকে একটু দূরে, মানে উলনের মুখে। তো আমি ওকে আগাইতে যাবো, আমি বলছি তাহলে তুমি একটু দাঁড়াও, আমি একটু দেখি পুলিশ বিজিবি অবস্থানটা কোথায়। আমি ওমর আলী লেন একটা গলি আছে ওইখানে, মানে সেফটির জায়গায় রেখে আমি ওকে বললাম তুমি এখানে থাকো, আমি একটু দেখি কি অবস্থা, কারণ বিপদের তো হাত পা নাই। পরে আমি যখন আমার অবদারে মাথায় গেলাম, এদিক দিয়ে আমার পিছনে কিছু লোক সিএনজি ড্রাইভার হবে, পুলিশ ওদিকে এত বড় বড় ইট মারছে। তো আমি যখন অবদারে মাথায় গেলাম, আমি বুঝে উঠতে পারলাম না, মানে মধুবন মিষ্টির দোকানের সামনে গেলাম, পুলিশ 5 রাউন্ড গুলি করছে।
একটা গুলি আমি যদি এখানে অবস্থান সোজা থাকতো, আমার গলার এখানে ফাঁক হয়ে যেত। আমি যখন পুলিশ গুলি করলো, পুলিশ বিজিবি, আমি সোজা থেকে এরকম হয়ে গেছে বসে, তখন আমার একটা গুলি এইভাবে গেছে। আমি গুলিটা যখন খাইছি, আমি বসে, আমার হাতে সকল রক্ত আমার এই হাতে এসে পড়ছে। আমার কথা হইল, আমি যদি গুলিটা ওইখানে খেপ পড়ে যেতাম, হয়তো বা আমাকে গায়েব করে ফেলতো বা মেরে ফেলতো। আমি গুলিটা খাওয়ার পরে অমরের লেনের দিকে দৌড় দিছি। আপনার স্ত্রী তখন কোথায়? ওই লেনের ভিতরে। আপনাকে দেখেনি? ও তো খেয়াল করে নাই। আমি গুলি খাওয়ার পরে আমি লেনের ভিতর দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে পাবলিক তো দেখতেছি এই অবস্থা কেন। আমার ওয়াইফ আমার দেখে তো কান্নাকাটি শুরু করে দিছে, কারণ ওই সময় রিক্সা নাই, কোনো যানবাহন নাই। হঠাৎ করে একজন পথচারী এসে আমার গলাটা চেপ দিয়ে ধরছে, ভাই, মানে উনি আমাকে সাহস যোগাইতেছে যে ভাই আপনি। আপনার গলা কি ছিন্ন হয়ে গেছে? আমার গলার এখানে 16টা সেলাই, মানে ছিঁড়ে বের হয়ে গেছে? হ্যাঁ, গুলিটা এত বড় গুলি। এলাকাবাসী মনে করছে মারা গেছে, অনেকে বলছে যে এরকম একটা ছেলে গুলি খেয়েছে মারা গেছে। আমি তো গুলি খেয়ে দৌড় দিচ্ছি, আমি তার পড়ে যাই নাই। পরবর্তীতে আমার ওয়াইফ আমাকে দেখে তো কান্নাকাটি, কি করবে, কারণ বর্তমানে যে অবস্থা, পুলিশ দেখলো তো নিয়ে চলে যাবে, অ্যারেস্ট করবে বা মেরে ফেলবে। অফিসেও তো যেতে হবে, অফিসও তো থেকে যেতে হবে। তা স্যারকে, অফিসকে জানানো হয়েছে এই বিষয়টা? অফিসকে জানানো হয়েছে, তারা বিশ্বাস করে নাই প্রথম অবস্থায়। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করে নাই। পরবর্তীতে একটা পথচারী, তার আসলে তাকে আমি ধন্যবাদ দেওয়া উচিত, সে এখন নাই। সে এসে আমারে বলছে যে, আমার ওয়াইফকে বলছে যে, আপু আপনি একটা টিস্যু দেন, কারণ আমার তো রক্ত অনবরত পড়তেছে। মানে আমি গুলিটা খাওয়ার পরে মনে হইলো আমার রুট আল্লাহ নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি ওই ছেলেটা আমার ধরে ধরে ওই মানে মেন রাস্তা যেতে দিচ্ছে না, কারণ পুলিশ টুলিশ ইয়ে করতেছে, গুলি করতেছে। আমাদের ওই অমর লেনের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, নতুন রাস্তা বের হওয়া যায়। আর আমি এইভাবে, উনি আমার এইভাবে ধরে রাখতে কয়, ভাইয়া আপনি মনে সাহস নিয়ে চলেন, এটা রাবার বুলেট। কিন্তু উনি আমার সাহস যোগাইছে, কারণ উনি তো জানে যে এটা অরিজিনাল গুলি। উনি এরকম করতে 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 রিক্সা পাই না, রিক্সাওয়ালা নিতেও চায় না, কারণ যদি পুলিশ ধরে তারে হ্যারাসমেন্ট করে। অনেক পরে একটা রিক্সাওয়ালাকে অনেক রিকোয়েস্ট করে নিচ্ছে, আমাকে নিচ্ছে। না এখন হসপিটাল তো কাছে কোনোটাই নেই। পরবর্তীতে সেই আপনার ওয়ারলেস কমিউনিটি হসপিটাল, সেখানে আমাকে নিচ্ছে। মানে আমি মনে করতেছি, মানে আমার গুলি খাওয়ার পরে আমার চোখগুলা মানে মানে কি বলবো, মানে কালার চেঞ্জ হয়ে গেছে। মানে চোখের কালারগুলা কালো থাকে, অ্যাশ কালার হয়ে গেছে আমার চোখ দুইটা। পরে হসপিটালে নেওয়ার পরে মগবাজার ওয়ারলেস কমিউনিটি হসপিটাল, ওইখানে নিছে। তো আমি যখন গেলাম, আমাকে ওইখানে একজন উপস্থিত ডাক্তার বা ইন্টার্নি হবে, উনি বলতেছে, কয় আপনার কন্ডিশন তো খুবই খারাপ, মানে ওনারা ধরতে চাচ্ছে না। পরবর্তীতে ওনারা সাহস করে মানে আমাকে, মানে কি বলবো, মানে হসপিটালের যে বিছানার মধ্যে যখন আমাকে শুয়াইছে, আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে মানুষ মারা যাওয়ার আগে যেমন ঠান্ডা হয়ে যাচ্ছে না, আমার এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমি খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে মনে মনে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আনতা পড়ি। পরবর্তীতে আমার ওয়াইফ ওই ডাক্তারের সাথে কথা বললো যে আমি একটা অ্যাম্বুলেন্স, ওই ডাক্তারকে আসলে ধন্যবাদ দিব, উনি সাথে সাথে একটা 8 দিনের হসপিটালে অ্যাম্বুলেন্স সাথে, কারণ ওই সময় অ্যাম্বুলেন্স পাওয়া খুব কষ্টকর। উনি একটা অ্যাম্বুলেন্স ডাকলো, এদিক দিয়ে ও আবার ফ্যামিলি, আমার বাবাকে ফোন দিছে, আমার ভাইকে ফোন দিছে, সাবেক ছাত্রনেতা আমার ভাইকে ফোন দিছে, কারণ তখন তো উনিও রিক্সে। এলাকায়, আমার এলাকায় যেমন আওয়ামী লীগের লোক, মানে আমার ঘাটিটা হয়েছে একদম আমার বাসার কাছেই। কোন এলাকা এটা? রামপুরা। আর আমার ভাইও রিক্সে আছে, কারণ যেহেতু সে একটা রাজনীতির সাথে আছে, আমিও আছি। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে আসতেছি। তারপর উনি অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করেই আসছে। পরে আসার পরে আমার অ্যাম্বুলেন্সে উঠছে, এদিক দিয়ে অ্যাম্বুলেন্সে উঠছি, অ্যাম্বুলেন্স অর্ধেক যায় তো কবে আমি যেতে পারবো না। কারণ কি? কারণ হয়েছে রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে। এখন কি করে, আমার অবস্থা তো খারাপ। পরে অনেক রিকোয়েস্ট করে অনেক ঘুরা টুরা চাঙ্কার পুল হইয়া পরে ঢাকা মেডিকেল নামছি। ঢাকা মেডিকেল নামার পরে আমি যখন মেডিকেলের গেটের সামনে নামলাম, রক্তে
ভরা, মানে মানুষের রক্ত মানে কি জিনিস 19 জুলাই বোঝা গেছে। এত পরিমাণ রক্ত, এত পরিমাণ রক্ত, মানে আমি আমার লাইফে এমন রক্ত দেখিনি। আমি তো হাত শরীরও শক্তিও পাচ্ছিলাম না। আমি আস্তে 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 আমাকে নিচতলা একটা ইয়েতে শোয়াইলো। ওইখানে আবার ডাক্তার আসলো। ডাক্তার এসে আমার গলা দেখলো, ওনার তো অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনই যদি ওনার ট্রিটমেন্ট না করা হয় উনি মারাও যেতে পারে। আমাকে যেখানে শোয়ায় রাখছে ওইখানে অসংখ্য রুগী, রামপুরা, সব রামপুরার আহত। কারো ছোড়া গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কারো হাতে গুলি লাগছে, ওইখানে সব। কিছুক্ষণ পর মানুষের কান্না। ওখানে ডিবির লোক ছিল সিভিলে। তো আমাকে যখন শুয়ে রাখছে উনি বলতেছে আপনি কোথায় গুলি খেয়েছেন? আমি বলছি আমি রামপুরায় গুলি খেয়েছি। তখন আমার বলতেছে আপনি কি করেন? এখন আমি যদি আমার রাজনীতি পরিচয় দেয় ওইখানে আমাকে অ্যারেস্ট করবে, আমাকে তুলে নিয়ে যাবে, নিয়ে হয়তো বা মেরেও ফেলতে পারে বা গুমও করতে পারে। আমি বলছি আমি ব্যবসায়ী, আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিছিলাম, আমার বিজিবি পুলিশ গুলি করছে, আমার গলা লাগছে। পরে কাগজের মধ্যে আমি ব্যবসায়ী লিখছি। পরবর্তীতে আমাকে অপারেশন বলতে কি, ওই সময় তো আপনার ডাক্তার ছিল না, সবাই হচ্ছে আপনার ইন্টার্নি, তারপরে আপনার যারা মেডিকেলে লেখাপড়া করতেছে এরকম, অরিজিনাল কোনো আমি ডাক্তারই দেখিনি, ইন্টার্নি। উনি আমাকে বলল যে আপনি ভিতরে যান, আপনার চিকিৎসা হবে। পরে আমার ওয়াইফকে একটা লিস্ট দিল, আমার গলার, মানে আমার টাকা দিয়ে নিতে হয়েছে, ওইখানে কোনো ইয়ে নেই, আমার টাকা দিয়ে কিনতে হয়েছে, যা কিনছে আমার টাকা দিয়ে কিনছি। ওইখানে নিয়ে আমাকে এক সাইডে শোয়া 4-5 জন আমার গলাটা দেখতেছে আর আতঙ্কে উঠতেছে, ভাই আপনি কিভাবে গুলি খেলেন? আপনি কি গুলি ভিতরে আছে? আমি তো কথা বলতে পারি, কারণ আমি তো বুঝতেছি না আমার গলার ভিতরে গুলি আছে কিনা নাই, কারণ যে অবস্থা হয়েছে। পরবর্তীতে আমাকে শোয়া রাখলো, আমার ওয়াইফ সুই সুতা ইনজেকশন এগুলো আনতে গেছে। হঠাৎ একটা রুগী আনছে, মানে আমার শোয়া রাখছে রুগী আনছে, রুগীটার পায়ে গুলি লাগছে, মানে 5টা গুলি লাগছে, মানে ওনার শোয়াইছে, উনি কুয়াচ্ছে, মানে চিল্লাচ্ছে, কাপড়ে। ওনার মনে অবসর ইনজেকশনও দেয় নাই, মানে ডাকাতের মতো, মানে কোনো ভয়ভীতি নাই, উনি আল্লাহ বললে একটা চিল্লানি দিচ্ছে। আমার তখন তো মনে করেন যে আমি শেষ, আমি তো চোখ বন্ধ। পরে ওনারে বিদায় করলো, আরেকটা রুগী আসলো, ওনার কানে গুলি লাগছে, ঠিক কানেরই বরাবর গুলিটা লাগছে। আমি একটু চোখ খুলতেছি আবার বন্ধ করতেছি, কারণ আমার নিজের একটা শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। মানে ঠান্ডা বলতে কি, মানে মানুষ মারা গেলে যেরকম ঠান্ডা হয়ে যায় না, এরকম ঠান্ডা হয়ে গেছে। মানে আমি মনে করতেছি যে আমার মনে হয় ডাক্তার একটা আশা দিছে, মিথ্যা আশ্বাস দিছে যে আপনি চিকিৎসা। আমি টোটালি মানে অনেক দুর্বল হয়ে গেছি, আমি মানে কি বলবো। পরবর্তীতে ওই লোকটাকেও বুলেট বেল করলো, বুলেট করে আমাকে শোয়াইলো। আমি বুঝতে পারতাছি ওনারা যে আমার চামড়াটা, কারণ আমার চামড়াটা যে গুলিটা করছে, আমার চামড়াটা তো সমান না, থেতলে গেছে। আমার এখানে সেলাই যে করছে, এই দেখেন এখনো আমার এখানে দাগ আছে। সময় কি বাসায় চলে আসলেন সেলাই দেওয়ার পর? হ্যাঁ, সেলাই দেওয়ার পর বাসায় আসছি, কিন্তু এলাকার কেউ জানাইনি। আমি এমন ভাবে বাসায় আসছি, মানে ওই দিনই হাসপাতালে ভর্তি থাকতে হয়নি? হাসপাতালে ভর্তি থাকা যাচ্ছে না তো। আচ্ছা, জায়গা ছিল না? জায়গা না, মানে ওইখানে যদি আমি ভর্তি হতে যেতাম আমি থাকতে পারতাম না। ওইখানে আমার ভাইকে ফোন দিছে যে ওরে হাসপাতালে রাখেন না, কারণ কি হাসপাতাল থেকে যারা গুলি খাচ্ছে ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ভয়ে আপনি আমি বাড়িতে চলে আসছি, তা অনেক প্রসেসিং ভাবে, মানে এলাকার মানুষ তো জানে আমি মারা গেছি, মানে আমাকে যারা যারা দেখছে এলাকায় যে আমি গুলি খাইছি গলায়, তার মানে রক্ত তো দেখছে, মানে ভাবছে আমি মারাই গেছি। আল্লাহর কি অশেষ রহমত, মানে তারা কেউ খোঁজ নিতেও আসেনি? না, কারণ আমি মারা গেছি। মানে এরকম হয়েছে, মানে আমার একজন চাবি বানায়, মানে আমার ওয়ার্ডের মাথায়, উনিও মানে দেখছে যে আমি আন্দোলনে ছিলাম, তো উনিও দেখছে আমার, যে ভাই আপনি বেঁচে আছেন? ভাই আমি তো জানি আপনি মারা গেছেন। ভাই আল্লাহ দেখেন আমার পছন্দ দাঁড়া গেছে। এই লোকটা এইভাবে বলতেছে। তো এলাকায় যেভাবে আসছি, এলাকায় এমন ভাবে আসছি, বলছি যে আমার এখানে অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, কতদিন লুকিয়ে থাকতে হয়েছে? 5 আগস্ট পর্যন্ত। 5 আগস্ট যখন শুনলেন, এরপরে তো আর আন্দোলনে যেতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে? আমি যেহেতু রাজনীতি করি, বিএনপির একটা প্রোগ্রাম ছিল 8 তারিখ নয়াপল্টনে। 8 আগস্ট? 8 আগস্ট। আমি সাহসের সাথে, মানে আপনি 5 আগস্টের আগে আর তো বাইরে? না, 5 আগস্টে বাইরে ছিলাম, ফিল্ডে ছিলাম। মানে সকাল থেকে না, মানে 12টার থেকে। যখন শুনলাম হাসিনা পালাচ্ছে, স্বৈরাচার হাসিনা, ওনাকে হাসিনা বলে, স্বৈরাচার হাসিনা,
যারা দেশটারে ধ্বংস করে গেছে 17 বছরে, এবং নেতাকর্মী বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, জুলুম, কত কিছু যে করছে মানে বলার অবকাশ রাখে না। এই খবর শুনে আপনি আর বাড়িতে থাকতে পারেন? আমি 1 সেকেন্ডও বাড়িতে থাকতে পারি না। গলায় যখন সেলাই ছিল তখন তো খাবার দাবার খেতে পারতেন না? আমার খুব কষ্ট হইতো। মুন্না, কখনো কি মানে এই সময়টাই কখনো যে আপনি বাঁচবেন না, আপনি বেশ কয়েকবার আলোচনার মধ্যে বলেছেন যে আপনি ঠান্ডা হয়ে যাচ্ছেন, আপনি মনে করছেন আপনি মরে যাচ্ছেন, আসলে কি ভয় পাচ্ছিলেন? আমি ভয় পাচ্ছিলাম, আবার সাহসও করতেছিলাম যে বাঁচতে হবে। আপনার প্রিয় মানুষ আপনার স্ত্রী, কারণ আপনার বিপদের সময় তিনি আপনার পাশে ছিলেন, অবশ্যই আপনার হাত ছেড়ে যাননি, অবশ্যই। সেই মানুষটার কথা মনে করে কি কান্না আসতো? ভিতর খুব কান্না আসতো। বলতেন না? বলতাম না। কারণটা কি? কারণ আমি তো ওইভাবে কথা বলতে পারতেছিলাম না, মানে খুব বলতে ইচ্ছে করছে কিন্তু আমি খুব বলতে পারিনি, কারণ আমার তো ওই সময় মানে আমি কারোর সাথে বেশি কথা বলতে পারতাম না। আপনার স্ত্রী তো আপনাকে ছেড়ে ফেলে পালাতে কখনোই যায় না, এবং যাবেও না। এই মানুষটার আমি একটা ভালো, মানে আমার লাইফে আমি ভালো একটা স্ত্রী পেয়েছি। 5 তারিখ যখন শুনলেন শেখ হাসিনা পালিয়েছে, তখন তো শরীর আপনার অসুস্থ অবস্থায় আমার গলায় তখন ব্যান্ডেজ, এই ব্যান্ডেজ নিয়ে আমি বের হয়ে গেছি। আমার কথা হইলো বিপদ তো একবার হইছে, বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আপনার স্ত্রীর চাকরি কি তারপরে ছিল? হ্যাঁ ছিল। পরের দিন আবার অফিসে যাওয়া লাগছে? হ্যাঁ, অফিসে যে স্যাররা জানতে পারে ওই দিন তো আর অফিসে যেতে পারে। পরের দিন গিয়ে তাদেরকে বোঝাতে হয়েছে। পরের দিন উনি ছুটি নিছে, স্যাররা বলছে যে আপনি ছুটি কাটান, যেহেতু আপনার হাজবেন্ডের অবস্থা। পরে ছুটি কাটাইছে, কিন্তু ওনার স্যাররা বিশ্বাস করতে চায়নি, ভাবছে মিথ্যা কথা বলতেছে। 5 তারিখের পরে যে চিকিৎসা করলেন বা 5 তারিখের আগ পর্যন্ত যে চিকিৎসা চললো সম্পূর্ণ ব্যক্তিগত খরচে? সম্পূর্ণ ব্যক্তিগত খরচে, এবং লুকায়। কারণ আমি, আপনার দলের নেতারা খোঁজ খবর নিয়েছে? হ্যাঁ, আমার দলের যে আমি কয়েকজনের নাম বলি। আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলের 1 নং সদস্য আহ্বায়ক হাবিবুর রহমান সুমন ভাই, এবং ঢাকা মহানগর দক্ষিণের সাজ্জাদ হোসেন রতন ভাই, উনি থানা ক্যান্ডিডেট, ওনারা আছে। তারপরে ঢাকা আপনার খোঁজ খবর, এবং আরেকটু বলি, আমাদের ঢাকা 11 আসনে কাইম ভাই, উনি আমার খোঁজ খবর নিচ্ছেন, এখনো নিচ্ছেন। এরপরে কি আপনি চিকিৎসা কি রাষ্ট্রীয় সহযোগিতা পেয়েছেন? রাষ্ট্রীয় সহযোগিতা, হ্যাঁ আমি পেয়েছি। যেটা পেয়েছি সেটা আমার বাসা ভাড়া দিয়েছি, আর এখন প্রসেসিং আছে, কারণ আমার একটু কাগজপত্র ভুল ছিল। আপনি কি তালিকাভুক্ত হয়েছেন? জি, আমি গেজেট প্রাপ্ত। আপনাকে তো হত্যাই করার জন্য, আমাকে হত্যা করার জন্য। আমি জানি গুলিটা আর মানে হাফ ইঞ্চি বা একটু এদিকে গেলে আপনি শেষ, মৃত্যু হয়ে যেত। ধরে নেন এক্সট্রা জীবনে আছেন, এক্সট্রা লাইফে আছেন, কিন্তু যারা আপনাকে মৃত্যুর জন্য, হত্যার জন্য গুলি করলো, তাদের তো বিচার চান না? তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনি মামলা করেছেন? না, আমি মামলা করিনি। কারণ মামলা এই কারণে করিনি, কারণ মামলা একটা বাণিজ্য চলতেছে, কারণ আমি মামলায় বিশ্বাস না, কারণ এটা করিনি। কিন্তু অনেকে আমার, কিন্তু আপনি চান যে আপনার মতো যারা আহত হয়ে বেঁচে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখনো হয়তো আপনার মনের মধ্যে ভয় রয়ে গেছে। অবশ্যই ভয় কাটিয়ে উঠতে পারেননি। আপনার অজস্র সহযোদ্ধা ভাই চোখের সামনে মরেছে, এবং লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে ফ্যাসিজমের পতন ঘটিয়েছে। যারা এই অপকর্ম ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার, আমি অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আপনি কি বিশ্বাস করেন আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে? আমি আশা করি যে আগামী বাংলাদেশ ন্যায় বিচার, যদি এর ব্যত্যয় হয় কতটুকু কষ্ট পাবেন? আসলে তখন তো মানে কি পরিমাণ কষ্ট হবে এটা বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। মোফাজ্জল হোসেন মুন্না, আপনাকে ধন্যবাদ। তবে আপনার স্ত্রীর প্রতি আপনার যে ভালোবাসা এবং আপনার স্ত্রীর যে আপনার প্রতি যে দায়বদ্ধতা, আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার স্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করি এই মহিয়সী নারীর জন্য। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্তনদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মোফাজ্জল হোসেন মুন্না, যিনি ছাত্র জীবন থেকেই ছিলেন আওয়ামী আগ্রাসনের শিকার, যার সর্বশেষ শিকার হন 19 জুলাই সকালে। এদিন বিজিবি তাকে খুব কাছ থেকে গুলি করে, বুলেট তার গলা ভেদ করে বেরিয়ে যায়। নির্মম সেই বুলেটের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন এই জুলাই যোদ্ধা। হয়তো হাসিনার নির্মমতার এই চিহ্ন তাকে বয়ে বেড়াতে হবে বাকিটা জীবন। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironer.স্মৃতি.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা।
আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।